ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যাজ উই নো দ্যাট আগামীকাল হচ্ছে যে আমাদের ইস্ট ওয়েস্টে অ্যাডমিশন এক্সাম। ওয়েল, অবভিয়াসলি সবগুলো ডিপার্টমেন্টের এক্সাম, সো সবাই প্রিপারেশন নিতেছে ঠিক মতো। এই লাইফটা হচ্ছে যে মেনলি আপনাদের এক্সামের আগে কিছু বেসিক ইনস্ট্রাকশনস, আর হচ্ছে যে উই ক্যান সি মেইনলি আমরা দেখতে পারবো একটু পরেই কন্টেন্ট টেবিল দেওয়া আছে। সেই কন্টেন্ট টেবিল অনুযায়ী আমরা দেখতে পারবো যে কিছু বেসিক ইনস্ট্রাকশনস, তারপর হচ্ছে যে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে রোড ম্যাপ অ্যান্ড অল, যেগুলো ফেসবুক পেজে আর কি আপলোড দেওয়া হয়েছে, ওভারঅল সামারি, আর হচ্ছে যে কিছু বেসিক অ্যাডভাইস। অলরাইট, সো এই আর কি। ওকে, একজন জিজ্ঞেস করছে যে কালকে কোন কোন টপিকগুলো বেশি করে পড়ে যাবে ইংলিশের জন্য। ইংলিশের জন্য অ্যাকচুয়ালি ওভারঅল সিলেবাস বলতে কিছু নাই। ইংলিশ গ্রামার যে জিনিসটা, সেটা হইতেছে যে কোনো জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারে, ইংলিশ গ্রামারটা এরকম। বাট দেয়ার ইজ সাম সার্টেন টপিক, যে টপিক থেকে বেশিরভাগ কোয়েশ্চেন এসে থাকে, যেটা কিনা ফার্স্ট অফ অল রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, এরপর হচ্ছে যে সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন এমন একটা জিনিস যেটা কিনা সব জায়গা থেকে আসতে পারে, লাইক টেন্সের কারেকশন আসতে পারে, কন্ডিশনাল সেন্টেন্সের কারেকশন আসতে পারে, বেসিক সেন্টেন্স স্ট্রাকচারের কারেকশন আসতে পারে, পার্টস অফ স্পিচের কারেকশন আসতে পারে, ভয়েস চেঞ্জিংয়ের কারেকশন আসতে পারে, ইউ নেভার নো। সো দ্যাট ইজ ওয়াই বলতে গেলে ওভারঅল যত টপিক আছে সবগুলো টপিকের উপর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মানে মেইনলি ব্যাপারটা হচ্ছে যে ওভারঅল যত টপিক আছে সবগুলো টপিকের উপর প্র্যাকটিস করেই আমাদের হচ্ছে যে প্রিপারেশনটা নিতে হবে। আমরা কোনো এরকম কোনো করতে পারবো না যে আমরা এই টপিকটা পড়ে যাব, এই টপিকটা বাদ দিয়ে দিব না। টপিক ডিসাইড না করে বেটার হবে ইফ ইউ জাস্ট টেক প্রিপারেশন উইথ অল টপিকস। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইরফান ভাইয়া? ইয়েস, আমি ইরফান ভাইয়া। ঠিক আছে, অলরাইট। Alright, so let's start with the content table. So আমরা যদি একটু ফার্স্ট অফ অল দেখি, আমাদের ফার্স্টে এখানে আছে হইল যে অ্যাডমিশন টেস্ট ডেট। অবভিয়াসলি উই নো দ্যাট কালকে এক্সাম। কালকে হচ্ছে যে আমরা স্লটটা যেটা জানি সেটা হইতেছে যে সকালের দিকে এক্সাম হবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর, আর হচ্ছে যে সকালের দিকে বলতে গেলে 10টার দিকে প্রবাবলি, আর 2:30টার দিকে হচ্ছে যে মেনলি হবে হলো বিবিএ, ইংলিশ ল এগুলার। সো এবার আগেরবার কিন্তু ছিল, আগেরবার ইংলিশ ল বিবিএ এগুলো সব সকালে ছিল, আর দুপুরে মানে 2:30টার দিকে ছিল যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিল। সো একটু চেঞ্জ হয়েছে আর কি। সো জাস্ট স্লটটা চেঞ্জ করে দিচ্ছে, এক্সচেঞ্জ করছে আর কি মেনলি। আর অবভিয়াসলি আপনাদের অ্যাডমিট কার্ডে তো টাইম তো দেওয়াই আছে, সব কোনো প্যারা নাই। ওকে, এমসিকিউ কি দাগাতে হবে না শিটে লিখতে হবে? এমসিকিউ ওএমআর শিট থাকবে, ওএমআর শিট দিবে অবভিয়াসলি। এমসিকিউ যে কোয়েশ্চেন দিবে, কোয়েশ্চেন দেখে দেন আপনি ওএমআর শিটে বৃত্ত ভরাট করবেন, দ্যাটস ইট। ওকে, ইডিএমস আসবে, ইডিএমস আসার চান্স খুবই কম, বাট আসার চান্স খুবই কম বলতে গেলে। বাট ইডিএমস অ্যাকচুয়ালি পড়েও কোনো লাভ নাই, কারণ ইডিএম যদি আসেও আপনার কমন যে পড়বে এটার কোনো চান্সেস নাই। সো আই ডোন্ট থিঙ্ক সো ইডিএম পড়ে কোনো লাভ আছে। ইডিএমস যদি আসেও আপনার সেটা লাইক বেসিক নলেজের ক্ষেত্রে আপনার অ্যান্সার করতে হবে। অলরাইট, আচ্ছা যাই হোক, তারপর হলো অ্যাডমিশন রিকোয়ারমেন্টস দেখবো আমরা, কোয়েশ্চেন প্যাটার্ন দেখবো, রিমিডিয়াল ইংলিশ এটা একটু ইম্পর্টেন্ট, একটু দেখতে হবে, প্রবাবল টপিকস দেখবো, টিউশন ফি দেখবো, আর হচ্ছে স্কলারশিপ অ্যান্ড ওয়েবার। এগুলো প্রবাবলি দিস ভিডিও আপলোডও করা হয়েছে, বাট আমরা জাস্ট শর্টে দেখে নেব, রাইট? ওকে, সো অবভিয়াসলি উই অল নো দ্যাট কালকে হইল এক্সাম, তো এখানে আর তেমন কি ইয়ার আছে। যাই হোক, আমরা আগে ফার্স্ট অফ অল একটু দেখে নিব অ্যাডমিশন এলিজিবিলিটি। তো এখন তো দিয়ে লাভ নেই, কারণ যারা তো অ্যাপ্লাই করেই ফেলছে। ওয়েল, আই ডোন্ট থিঙ্ক সো অ্যাপ্লাই ডেট এখনও বাকি আছে নাকি না।
যাই হোক, জাস্ট এটা হলো ফার্মেসির এক্সেপ্টের ক্ষেত্রে হলো এসএসসির জন্য আপনার এসএসসি আর এইচএসসির জন্য জিপিএ 3 থাকা লাগবে, ঠিক আছে। আর এগুলো বেসিক ডিপ্লোমা হোল্ডারের জন্য 2.40 থাকা লাগবে, দ্যাটস ইট আর কি। আর হচ্ছে যে ইংলিশ ভার্সনের ক্ষেত্রে ও লেভেল মিনিমাম 5 সাবজেক্টে ও লেভেল থাকতে হবে, আর হচ্ছে মাইনাস এ লেভেল থাকতে হবে, অলরাইট। এগুলো তো আমি দেখলামই, বেসিক ইনস্ট্রাকশন, এগুলো তো আপনার অ্যাপ্লাই করার টাইমে দেখতে হয়। এখন তো যারা যারা অ্যাপ্লাই করার করেই ফেলছেন মেনলি। ফ্রিডম ফায়ার কোটারতেও আপনার আবার 5 থাকা লাগবে যদি আপনার স্কলারশিপের কি আর্ন করতে হয় আর কি, হোয়াট এভার। এসএ নিয়ে ভাই আপনি কোন ইউনিভার্সিটি? আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যেটাতে আপনার কালকে এক্সাম দিবেন আমি ওই ইউনিভার্সিটি, ঠিক আছে। এসএ নিয়ে আইডিয়া দেন। এসএ নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের যেটা বললাম সেটা হলো আপনাদের শর্ট এসে আসবে উইদিন 100 ওয়ার্ডস, যেটা কিনা মেইনলি প্যারাগ্রাফ, ঠিক আছে। একটা প্যারাগ্রাফের মধ্যে ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন সবগুলো একসাথে লিখতে হবে, যেখানে মেনলি কিনা কিউডি ক্লাসেস নেয়, ওখানে যেসব স্টুডেন্টরা আছে ওদেরকে মেনলি বুঝিয়ে দিছি ইজিলি। ওকে, ইস্ট ওয়েস্ট ভালো নাকি ড্যাফোডিল? ওয়েল, ডিপেন্ডস অন দ্য সাবজেক্টস। নেগেটিভ মার্কিং আছে না? নেগেটিভ মার্কিং নাই, খাতা সমানে দাগাবেন। ওকে, আচ্ছা সমস্যা নাই। আর হোয়াট এভার। তারপর হচ্ছে যে এটা তো ফার্মেসি সেম, এসএসসি রিকোয়ারমেন্টস লাগবে, অ্যাজ ইউ ক্যান সি অ্যাটলিস্ট 3.50 লাগবে, এসএসসি আর এইচএসসি বোথ। সাবজেক্ট ওয়াইজ স্পেসিফিক জিপিও লাগবে, সেটা হইতেছে যে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজিতে 3.50 লাগবে, ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্সে 3 লাগবে, আর ক্যান্ডিডেটস উইদাউট ম্যাথমেটিক্স অ্যাট এইচএসসিতে এ লেভেল মাস্ট টেকেন 3 ক্রেডিট ম্যাথমেটিক্স কোর্স। আচ্ছা, মেইনলি যারা ম্যাথমেটিক্সে দেয় নাই তাদের আর কি 3 ক্রেডিটের একটা ম্যাথমেটিক্সের কোর্স করতে হবে আর কি। মানে এরকম অনেক কলেজ আছে যেখানে কিনা ম্যাথমেটিক্স এক্সাম দেন আর কি, বাদ দিয়ে দেয়, তো তখন আর কি মেইনলি এটার একটা কোর্স করতে হবে, এই আর কি। অলরাইট, ওকে। এগুলো হলো ইংলিশ ভার্সনের ক্ষেত্রে মিনিমাম বি গ্রেড থাকতে হবে, আর ফিজিক্স আর ম্যাথমেটিক্সের জন্য মিনিমাম সি গ্রেড থাকতে হবে, অলরাইট। ইয়ার অফ পাসিং, ও অ্যাটলিস্ট 3 ইয়ার্স, মানে বলতে গেলে আজকে এবার কই ইয়ার্স চলতেছে, এটা হচ্ছে স্প্রিং 26, তাই তো? তাইলে হইলো যে 23 24 25 26 23 এ যারা আছেন এইচএসসি 23, এটাই প্রবাবলি লাস্ট আপনাদের। ওকে, এইচএসসি 23 যারা আর কি আছেন আর কি, আই এম নট শিওর অ্যাবাউট ইট, এটা একটু অ্যাডমিশন অফিসে জিজ্ঞেস করে নিতে হবে, সামটাইমস তারা দেখা যায় যে বাড়ায় ফেলে। সো কয় সেট হতে পারে কোয়েশ্চেনের প্রবাবলি 4টা সেট হয় এমসিকিউর ক্ষেত্রে, আর তাছাড়া রাইটিংয়ের ক্ষেত্রে কোনো সেট থাকবে না, রাইটিং সবার জন্য সেমই থাকবে। সিএসসির জন্য সাজেশন, ওয়েল ইংলিশের জন্যই তো মেনলি আর কি সাজেশন, গ্রামার মেনলি প্র্যাকটিস করতে হবে, আর সাজেশন তো পেজে 10টা প্যারাগ্রাফ দিছে, ওই 10টা প্যারাগ্রাফ দেখে যান, আর হচ্ছে যে হ্যাঁ 10টা প্যারাগ্রাফ দেখে যান। আর মেনলি যারা কিউডি স্টুডেন্ট তারা হইতেছে যে আরও অ্যাসাইনমেন্ট আরও 10টা প্যারাগ্রাফ পাইছে, ওই 10টা প্যারাগ্রাফ মেনলি ইন টোটাল 20টা পড়ে গেলে মোটামুটি কমন বলবো না, অ্যাকচুয়ালি সিমিলার টপিক পাওয়ার চান্সেস আছে, সো সিমিলার টপিক পেতে পারেন। ওকে, সো এই ফেসবুকের পেজে যে 10টা আছে ওই 10টা পড়লেও মোটামুটি হবে। লাইক আমি মেইনলি বলতেছি আর্টিকেল পড়ার জন্য, ঠিক আছে। যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক্সের কী পড়তে হবে, আর্টিকেল পড়তে হবে। আর্টিকেলস ফ্রম আর্টিকেলস ফ্রম হচ্ছে যে গুগল স্কলার্সে গিয়ে পড়বেন। কোথা থেকে পড়বেন? গুগল স্কলার্স থেকে, অথবা ইউ ক্যান রিড দ্য আর্টিকেলস ফ্রম ChatGPT অলসো, ঠিক আছে। ChatGPT-কে যদি বলেন যে আপনাকে এই টপিকের উপর, ফর এক্সাম্পল দ্য ইম্পর্টেন্স অফ মডার্ন এডুকেশন, এটার উপর আপনার আর্টিকেল লাগবে, তাকে বলবেন যে মেইনলি কি বলে এটার উপর আপনাকে আর্টিকেল দিতে, তাহলে তো দিবেই।
আর মেনলি যেটা করতে হবে যে আর্টিকেলগুলো মেনলি পড়ে পড়ে মাথায় ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। মাথায় যত বেশি ইনফরমেশন নেবেন আপনি পরীক্ষায় ওই ইনফরমেশনগুলো তত বেশি প্রোভাইড করতে পারবেন। তো চেষ্টা করবেন পরীক্ষার দিন যত বেশি ইনফরমেশন নেওয়া যায় তত বেশি ইনফরমেশন নিয়ে তারপর আপনি এক্সাম হলে যাবেন। ওকে, মানে আপনাকে যেখান থেকে আপনাকে প্যারাগ্রাফ দেখ না কেন আপনি জানেন লিখতে পারেন। অলরাইট, কারণ আপনাদের রাইটিং পার্টটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ আপনাদের যদি রাইটিং পার্ট যদি স্পেশালি রাইটিং পার্টটা যদি আপনাদের ফেল এসে যায়, ফর এক্সাম্পল যদি 4-এর কম আসে, তখন কিন্তু আপনাদের কিন্তু আর এমসিকিউ পার্টটা চেকই করা হবে না। তাহলে বুঝতেছেন কতটুকু ইম্পর্ট্যান্ট রাইটিং পার্টটা। মানে আপনি এমসিকিউ যতই ভালো দেন না কেন, আপনার যদি রাইটিং পার্ট যদি 4-এর কম আসে আপনি কিন্তু এমসিকিউ আর চেকই করা হবে না। আর অবভিয়াসলি এটা খুবই ইম্পর্ট্যান্ট। সো রাইটিং পার্টটা একটু ভালো করে দেখতে হবে। ওকে, কাট মার্ক বলবো না, বাট কথা হলো যে 70 to 80% মার্কস পেতে হবে। ওকে, 70 to 80% মার্কস পেতে হবে। কাট মার্ক নাই অ্যাকচুয়ালি, কজ কোয়েশ্চেন হার্ডও হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে, ইজি হওয়ার কোনো চান্সেস নেই। এবার কোনো কোয়েশ্চেন ইজি হবে না, সো একটু অ্যালার্ট থাকতে হবে। বাট অবভিয়াসলি কোয়েশ্চেন হইতেছে যে স্ট্যান্ডার্ড থাকবে। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এলএলবি পাওয়ার জন্য কত মার্কস পেতে হবে? এলএলবি পাওয়ার জন্য অ্যাটলিস্ট, আচ্ছা এগুলো তো দেখাই দিলাম নাকি, অ্যাডমিশন প্রসেস এই যে বললামই তো, তো আমি বলেই দিলাম। আর লাস্টে ভাইবা হয়। ভাইবা হলো মেনলি হলো যে আপনার ইসের হয়, ফার্মেসি তো ভাইবা হয়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এলএলবির জন্য, আচ্ছা এখানে মার্ক ডিস্ট্রিবিউট আছে, আমি একটু বলি। এলএলবির জন্য অ্যাটলিস্ট আপনার চান্স মানে যদি সেফ থাকতে চান অ্যাটলিস্ট 45+ পেতে হবে আউট অফ 50 এলএলবির জন্য। কজ আমাদের উই অল নো দ্যাট এলএলবিতে সিট আছে হলো মাত্র 75টা, 75, খুবই লিমিটেড সিট। এক্সাম দিবে 300 থেকে 400 জন। সো এলএলবিতে খুবই, মানে বলতে গেলে যত ডিপার্টমেন্ট আছে ইস্ট ওয়েস্টের সবচেয়ে বেশি কম্পিটিশন হয় এই এলএলবিতে। সো আপনার অ্যাটলিস্ট 45+ মার্ক পাওয়াই লাগবে সেফ থাকার জন্য। ঠিক আছে, তো আমার মোটামুটি বলা যে আমার প্যারাগ্রাফ তো 10-এ, তাই তো আমি 10টা বাদ দিলাম, থাকে কি 40। আমার গ্রামারে আমার এনশিওর করতে হবে যাতে আমার 40-এ যাতে অ্যাটলিস্ট 38+ আসে। তাহলে আমার যদি 38+ আসে তাহলে ওই দিক দিয়ে যদি আমি প্যারাগ্রাফের 7-এর উপরেও পেয়ে যাই, হয়ে গেল। সো ল ডিপার্টমেন্টে কোয়েশ্চেন হার্ড হয় নাকি ইজি হয়? হার্ড, স্ট্যান্ডার্ড। যদি ইজি হয় তাহলে কাটমার্ক বেড়ে যাবে, যদি হার্ড হয় কাটমার্ক কমবে। টোটালি আপ টু দ্য কোয়েশ্চেন্স। মানে ইজি করলে যে শুধুমাত্র আপনার জন্য ইজি হবে তা না, আপনার সাথে যে স্টুডেন্ট এক্সাম দিতেছে তারও কিন্তু ইজি হবে। সো ইউ নেভার নো। ওকে, সো আপনার কাটমার্কটা দেখে লাভ নাই অ্যাকচুয়ালি, কারণ কাটমার্কটা বলা যাচ্ছে না। বাট আমি এই যে মার্ক তো বলেই দিলাম সেফ থাকার জন্য আর কি। কাট অফ মার্ক কত হতে পারে? আইএস ইনফরমেশন স্টাডিজের জন্য মোটামুটি 35+ পেলেই আপনার বলা যায় ইউর সেফ। ওকে ভাই, ফোন নিয়ে যাওয়া যাবে? আমি হ্যাঁ, ফোন নিয়ে যাওয়া যাবে, আপনি ফোন নিতে পারেন, কোনো সমস্যা নাই। এক্সাম হলে ঢোকার আগে চেষ্টা করবেন ফোনটা সাইলেন্ট করে ফেলার। সাইলেন্ট করে অবভিয়াসলি পাওয়ার অফ করে দিলে আরও ভালো। তো যখন ঢুকবেন অবভিয়াসলি ফোনটা আপনার সামনে রাখতে হবে, টেবিল থাকবে। ঠিক আছে, ফ্যাকাল্টি যারা আসবে ওনারা অবশ্যই আগে আপনাদেরকে বলবে যে যাদের কাছে ফোন আছে ফোনগুলো সামনে রাখতে। তো আপনি ফোনগুলো সামনে রাখবেন, অবভিয়াসলি আপনার সাথে রাখতে পারবেন না। তো যখন এক্সাম শেষ দিয়ে যাওয়ার টাইমে অবভিয়াসলি আপনার ফোনটা ওই টেবিল থেকে কালেক্ট করে দেন আপনার নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো আপনি ফোন নিতে পারবেন এক্সাম হলে, বাট ফোনটা আপনার সামনে রাখতে হবে। ওকে, রেজাল্ট প্রবাবলি কবে দিতে পারে? আচ্ছা, ফার্স্ট অফ অল যদি বলি সেটা হচ্ছে যে এগুলো একটু মুছে দিই। বিবিএ, তারপর হইলো ফার্মেসি। ঠিক আছে, আই ডোন্ট নো অ্যাবাউট এলএলবি, প্রবাবলি এলএলবিও। এই তিনটারই আপনার রেজাল্ট দিবে হলো এক্সামের দিন, এক্সাম ডের আফটার 11 PM। ওকে, আর অন্যান্য যত ডিপার্টমেন্ট আছে
লাইক বাকি ডিপার্টমেন্ট রেজাল্ট দিবে হলে অ্যাটলিস্ট 1 উইক। ওকে, পপুলেশন অ্যান্ড পাবলিক হেলথ সায়েন্স পাওয়ার জন্য কত মার্কস? পপুলেশন পাবলিক হেলথ সায়েন্স পাওয়ার জন্য অ্যাটলিস্ট 40+ পাওয়া লাগবে। ওকে, এটাতেও মোটামুটি সিট কম, লিমিটেড সিট। বিবিএতে কত লাগবে ভাইয়া? বিবিএতে অ্যাটলিস্ট 70 to 80% মার্কস পাওয়া লাগবে। মার্কস পেয়ে দেন আবার ভাইবা দিতে হবে। ওকে, ভাইবার রেজাল্টের পরে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখি, এটা একটু ইম্পর্টেন্ট আছে। তো অ্যাজ আই এম সেইং, ইংলিশ এলএলবি, সোশ্যোলজি বানান ভুল লিখছে, ইনফরমেশন স্টাডিজ পিপিএইচএস। তো এই যে ইংলিশ যে সাবজেক্টটা আছে, এই ইংলিশ ইংলিশ এলএলবি, সোশ্যোলজি, ইনফরমেশন স্টাডিজ পিপিএইচএস, এদের শুধুমাত্র একটা সাবজেক্টের উপর এক্সাম হবে, ইংলিশ, যেখানে কিনা মেনলি গ্রামার থাকবে, ভোকাবুলারি থাকবে, রিডিং কম্প্রিহেনশন থাকবে, আর প্যারাগ্রাফ অথবা এসে। এখানে এসেটা লেখারও দরকার নেই কোনো, মেনলি আপনাদের প্যারাগ্রাফই আসবে। কারণ আমি কি বললাম যে আপনাদের শর্ট এসে, ঠিক আছে, মানে আপনাদের হইলো শর্ট এসে আসবে, শর্ট এসে উইদিন 100 ওয়ার্ডস। উইদিন 100 ওয়ার্ডস মানেই হলো প্যারাগ্রাফ, ঠিক আছে? কেউ ভুলেও এসে লিখতে যায়েন না, কারণ আপনারা যদি এসে লিখে দেন আপনাদের মার্কস ডিডাক্ট হবে। কারণ 100 ওয়ার্ডসে একটা এসে কখনো পসিবল না। 100 ওয়ার্ডসে যদি এসে লেখেন কয়টা প্যারা হবে? 3টা প্যারাও যদি দেন খুবই কম, 2-3 লাইনের একটা করে প্যারা হবে, ট্রাস্ট মি, খুবই বাজে হবে দেখতে। বেটার ইফ ইউ জাস্ট রাইট এন প্যারাগ্রাফ, দ্যাটস এনাফ। 100 ওয়ার্ডসে শর্ট এসে মানেই হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লিখবেন, মার্ক পাবেন, এসে লিখবেন, মার্ক কম পাবেন। এইটাই রুল। ইস্ট ওয়েস্টে মেনলি এই জিনিসটা যেটা করছে সেটা হলো তারা এখানে একটা ট্রিক খাটাইছে স্টুডেন্টস এলিমিনেট করার জন্য। আপনি যদি, আপনাকে বলছে শর্ট এসে লেখার জন্য, বাট শর্ট এসে উইদিন 100 ওয়ার্ডস ডাজন্ট মিন ইটস অ্যান এসে, ঠিক আছে? আপনি যদি চ্যাটজিপিটিকেও বলেন যে গিভ মি এ শর্ট এসে উইদিন 100 ওয়ার্ডস, সে কিন্তু আপনাকে এসে দিবে না। সে কি দিবে জানেন? সে আপনাকে একটা প্যারাগ্রাফ দিবে, কারণ সে জানে যে 100 ওয়ার্ডসে একটা এসে কখনো পসিবল না। সো আপনার তাহলে কী লিখতে হবে? প্যারাগ্রাফ লিখতে হবে। ইন্ট্রোডাকশন, কনক্লুশন, বডি, তিনটাই একটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? তো এটা একটু আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে কয়টা পেজ দেওয়া হবে, এই পিট আর ওই পিট, এই পিট আর ওই পিট 2 পেজ দেওয়া হবে। 2 পেজের মধ্যে আপনার একটা প্যারাগ্রাফের মধ্যে আপনার সব লিখতে হবে, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এভার। আবারও বলে দিতেছি, আপনাদের কিন্তু পরীক্ষায় প্যারাগ্রাফ লিখতে হবে, নট এসে, ঠিক আছে? জেনেটিক্সে কত লাগে? জেনেটিক্সও আমি যতটুকু জানি 70 to 80% মার্কস থাকা লাগবে। ওকে, ভাইবা মেনলি কেমন হয়? ড্রেস কোড ম্যাটার্স, জাস্ট ফর্মাল ড্রেস পরতে হবে, শার্ট আর প্যান্ট, ছেলেদের ক্ষেত্রে মেনলি। আর মেয়েদের ক্ষেত্রে ড্রেস ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে জাস্ট নর্মাল কামিজ অথবা হিজাব, এনিথিং। বাট ছেলেদের ক্ষেত্রে জাস্ট শার্ট আর প্যান্ট পরতে হবে। ইউ ক্যান নট ওয়্যার হুডিজ অর জ্যাকেট অ্যান্ড এভরিথিং এলস, অলরাইট? অ্যান্ড অবভিয়াসলি এরকম হবে না যে ঘুম থেকে উঠছি, যে গেঞ্জিটা পরছি এই গেঞ্জিটা পরে এসে পড়ছি ভাইবাদের জন্য, না, হবে না। পাঞ্জাবি পরবো, না, হবে না। জাস্ট ওয়্যার শার্ট অ্যান্ড প্যান্ট। আর ভাইবাদের ক্ষেত্রে মেনলি জেনারেল কোয়েশ্চেন করবে, জেনারেল নলেজ কোয়েশ্চেন করবে, যে লাইক কই থেকে আসছেন, দেশের বাড়ি কোথায়, এই ডিপার্টমেন্টে কেন আসছেন, এই ডিপার্টমেন্টে কেন, এই ডিপার্টমেন্টের চেয়ারম্যানের নাম কি, ঠিক আছে, এভরিথিং অ্যান্ড অল, কলেজের নাম কি, তারপর হচ্ছে ফিউচার এম কি। তারপর হয়তো বা আপনার যে ব্যাকগ্রাউন্ডে, সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যদি হন তাহলে সায়েন্স রিলেটেড কিছু কোয়েশ্চেন করতে পারে, যদি কমার্সের হন কমার্স রিলেটেড, আর্টসের হলে আর্টস রিলেটেড, ঠিক আছে? আর তেমন কিছু না, দ্যাটস ইট। অ্যাডমিশন এক্সাম নিয়ে করতে পারে, হয়তো বা ওনাদের যে আপনার যে প্যারাগ্রাফটা আছে ওটা হয়তো বা ওনাদের কাছে থাকবে, তো ওনারা হয়তো ওটা চেক করে বলবে যে কীরকম কী ভুল হয়েছে,
আপনাকে বলবে যে কেন এরকম লিখছেন, কেন এই ইনফরমেশন লিখছেন, কারণ আপনার যে লেখাটা তাদের কাছে থাকবে অবভিয়াসলি। সো তারা ওটা চেক করে আপনাকে জিজ্ঞেস করতে পারে, দ্যাটস ইট। সো অবভিয়াসলি লেখাটা আমি খেয়াল করতে হবে যাতে আপনি কি লিখতেছেন এটা যাতে আপনার মাথায় থাকে, ঠিক আছে? কারণ আপনি যদি ভুলে যান যে না পরীক্ষা দিয়ে দিছি শেষ, ঠিক আছে, এটা আমি যদিও তাদের বলি সবাই যে না এক্সাম দিয়ে দিলে চিল, বাট যারা যদি ভাইবা আছে তাদের কিন্তু অ্যাটলিস্ট প্যারাগ্রাফের কথাটা মাথায় রাখেন, কারণ আপনাদের কিন্তু প্যারাগ্রাফ ব্যাপারটা জিজ্ঞেস করতে পারে তারা যে প্যারাগ্রাফ আপনি কি লিখছিলেন এক্সামের দিন। ওকে, ওকে। এসেতে প্যারা কয়টা লেখা লাগবে? প্যারা একটা, ওই যে বলেই দিছি প্যারাগ্রাফ। আমি এখানে আবারও লিখে দিই একটা প্যারা। ওকে, একটা প্যারার মধ্যে লিখতে হবে। বিবিএতে এসে থাকবে নাকি প্যারাগ্রাফ? সব জায়গায় প্যারাগ্রাফ, যত ডিপার্টমেন্ট আছে সবার প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে? সবার প্যারাগ্রাফ থাকবে। 100 ওয়ার্ডস কি বলে দিবে? ইয়েস। আপনাদের স্যাম্পল কোয়েশ্চেন দিছে না? স্যাম্পল কোয়েশ্চেনে তো বলা আছে যে রাইট এ প্যারাগ্রাফ, রাইট এ শর্ট এসে উইদিন 100 ওয়ার্ডস। সো ইয়া, সেকেন্ড চয়েস দেওয়া কি সাবজেক্টে চান্স পাওয়ার পসিবিলিটি থাকে যদি আপনার যে সেকেন্ড সাবজেক্টটা দেওয়া আছে ওই সাবজেক্টে যদি সিট খালি থাকে, তাহলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি আছে, বাট নট দ্যাট মাচ। ওকে, আশা রাখেন না, আশা রাখা উচিত হবে না সেকেন্ড চয়েসে। আপনার যদি ফার্স্ট চয়েসই আসলো, আর ফার্স্ট চয়েসে না আসলেও আই ডোন্ট থিংক সো খুব বেশি একটা আসার চান্স আছে। সো ইয়া, উইন্টার কিছু পরা যাবে না। এখন কি আপনি শার্টের উপরে কোট পরে যাবেন, ব্লেজার পরে যাবেন? ব্রো, দ্যাটস টু মাচ ফর্মাল। জাস্ট ওয়্যার শার্ট, অথবা আপনার যদি বেশি ঠান্ডা লাগে শার্টের নিচে কিছু একটা পরেন, দ্যাটস ফাইন। অলরাইট, প্যারাগ্রাফ স্ট্রাকচার কেমন হবে? হাই লেভেল ভাইবা ইংলিশে প্যারাগ্রাফ স্ট্রাকচার অবভিয়াসলি যেটা বললাম, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, তিনটা একসাথে লিখতে হবে। ওকে, মাঝখানে একটা অথবা দুইটা এক্সাম্পল দিতে পারেন, খুবই ভালো হবে। আর হচ্ছে যে অবশ্যই মাথায় থাকতে হবে যাতে আমি ট্রানজিশনাল ওয়ার্ডস, লিঙ্কিং ওয়ার্ডস যেগুলো আছে এগুলো আমি ইউজ করি, হাউ এভার, অন দি আদার হ্যান্ড, ঠিক আছে? তারপর হইতেছে যে দেয়ার ফর, ইন কনক্লুশন না, এটা তো এসের জন্য। তারপর হচ্ছে যে আরও অনেক আছে, ফর এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে এনিথিং, আরও অনেক আছে, মনে পড়তেছে না। টু বিগিন উইথ, ওকে, এটা আর কি একদম ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে। সো এই ট্রানজিশনাল ওয়ার্ডসগুলো অবশ্যই অ্যাড করতে হবে, কারণ ট্রানজিশনাল ওয়ার্ডসে কিন্তু বোনাস মার্কিং পাওয়া যায়, ঠিক আছে? জেনেটিক্সে ভাইবা নেই না, জেনেটিক্সে কোনো ভাইবা নাই। সিট কয়টা এটা তারা এই করে না, পাবলিশ করে না। ভাইবা ইংলিশে হবে। ওয়েল, ফার্স্ট অফ অল ভাইবা ইংলিশে হতে পারে, বাংলা হতে পারে। তারা যদি আপনাকে ইংলিশে কোয়েশ্চেন করে, এখন আপনি ইংলিশে অ্যান্সার দিবেন। এখন প্রবলেমটা হলো যে আপনার যদি ইংলিশে বলতে প্যারা হয় যে ভাই ইংলিশে বলতে পারি না, তখন কি? তখন বাংলায় বলবেন। কারণ আপনি যদি ইংলিশের ফ্লুয়েন্সি যদি আপনার খারাপ থাকে, আপনি যদি ইংলিশে বলতে না পারেন, তখন কিন্তু আপনার উপরই একটা ব্যাড ইমপ্রেশন পড়বে, টিচারদের টাইম লস্ট হবে। অ্যান্ড অবভিয়াসলি আপনি চাবেন না যে আপনার জন্য টিচারদের টাইম নষ্ট হোক, উইচ ইজ দি মোস্ট ব্যাড থিং। সো আপনি চেষ্টা করবেন বাংলায় যত শুদ্ধভাবে বলার, স্পষ্ট করে বলার। আপনি কনফিডেন্টলি বলতে হবে। ভাইবার একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, নার্ভাস হওয়া যাবে না। আপনি যদি নার্ভাস হন, আপনার মার্কস ডিডাক্ট হবে। আপনি যত বেশি কনফিডেন্ট হবেন, আপনি তত ভালো চান্স পাবেন। আই মিন তত ভালো মানে তত চান্স পাওয়ার আপনার চান্স বেড়ে যাবে, সো মেইনলি ব্যাপারটা হচ্ছে যে সেটা হচ্ছে যে যেটা করতে হবে যে আপনাদের নার্ভাস থাকা যাবে না, কনফিডেন্টলি অ্যান্সার করতে হবে। ইফ ইউ ক্যান্ট ইভেন স্পিক ইন ইংলিশ, ইউ হ্যাভ টু সে ইট ইন কনফিডেন্টলি ওয়ে, সো দ্যাট উই ক্যান টেল টু দ্য টিচার দ্যাট, টিচারকে বলতে পারেন যে স্যার আমি ইংলিশে কথা বলতে আমার প্রবলেম হয়, আমি বাংলায় যদি বলি তাহলে বেটার হবে কি না।
ইফ ইউ গিভ মি দ্য পারমিশন, অথবা ইংলিশে বলতেছি, আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি বাংলায় বলি, ফাইন, ঠিক আছে। আর যাদের ইংলিশে ফ্লুয়েন্সি ভালো, ইউ ক্যান স্পিক এনি টাইম, বাট কথা হলো আপনার যদি ইংলিশে ফ্লুয়েন্সিটা কম থাকে তাহলে অবভিয়াসলি আপনি চেষ্টা করবেন বাংলায় বলার। সিএসসি নিয়ে কিছু বলেন। সিএসসি আর কি, সিএসসি তো সিএসসি, অলরাইট। আচ্ছা আমরা যদি একটু দেখি, আমরা তো অনেক ইসে চলে গেলাম। তো আবার যদি দেখলাম যে গ্রামারে 20টা এমসিকিউ আছে, রিডিং কম্প্রিহেনশন 20টা এমসিকিউ, প্যারাগ্রাফ একটা আছে, তো দেখলামই তো 20 20 10, টাইম থাকবে টোটাল মার্কস হলো 50, টাইম হলো 60 মিনিটস, 1 ঘন্টা। বিবিএ আর ইকোনমিক্সে ইংলিশ থাকবে, জেনারেল ম্যাথ থাকবে। ইংলিশে এই যে তো দেখলামই, এটা হলো টোটালি যেটার কপি, আর জাস্ট এটা হলো জেনারেল ম্যাথের কোয়েশ্চেন 50টা, ইন টোটাল 100টা, টাইম হলো 2 ঘন্টা। ওকে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইংলিশ থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, হায়ার ম্যাথ থাকবে। ইংলিশে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 10টা থাকবে, রিং কম্প্রিহেনশন 5টা থাকবে, প্যারাগ্রাফ একটা থাকবে। ফিজিক্স থেকে 25, কেমিস্ট্রি থেকে 25, হায়ার ম্যাথ থেকে 25, ঠিক আছে। ইন টোটাল 100, টাইম থাকবে 2 ঘন্টা। ফার্মেসি জিইবি ইংলিশ থাকবে, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, হায়ার ম্যাথটা নাই। ওকে। ইংলিশে গ্রামার থেকে 10টা, রিং কম্প্রিহেনশন থেকে 5টা, প্যারাগ্রাফ থেকে একটা। ফিজিক্স থেকে 25টা এমসিকিউ, কেমিস্ট্রি থেকে 25টা এমসিকিউ, বায়োলজি থেকে 25টা এমসিকিউ, ইন টোটাল 100, টাইম হলো 2 ঘন্টা। ডেটা সায়েন্স আর ম্যাথমেটিক্সের জন্য ইংলিশ থাকবে আর হায়ার ম্যাথ থাকবে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে 10টা, রিডিং কম্প্রিহেনশন থেকে 5টা, প্যারাগ্রাফ থাকবে একটা, ঠিক আছে। তো আর হলো যে হায়ার ম্যাথ থেকে 25টা এমসিকিউ, অবভিয়াসলি সব কিন্তু কোয়েশ্চেন কিন্তু ইংলিশে হবে, ঠিক আছে। নট লাইক যে যত আছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ সব ইংলিশে হবে, ঠিক আছে। মার্কস হলো 50, টাইম হলো 80 মিনিটস, 1 ঘন্টা 20 মিনিট। ওকে। এলএলবি প্রিপারেশন নিয়ে মজা ছলে ম্যাথ দাগেল এলবিতে চান্স পাইতে প্রবলেম হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হইতেছে যে আপনার ফার্স্ট চয়েস যদি এলএলবি থাকে, আপনি কিন্তু ম্যাথ দাগাতে পারবেন না। আপনি যদি ফার্স্ট চয়েস যদি এলএলবি থাকে, আপনি যদি ম্যাথ দাগান, আপনার কিন্তু পেপার বাতিল হয়ে যাবে, ঠিক আছে। তো মজার ছলেও কিন্তু আপনি ম্যাথ দাগাতে পারবেন না। আপনার যদি বিবিএ ফার্স্ট চয়েসে থাকে তবে আপনি ম্যাথ দাগাতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ আপনি যখন একটা খাতা ম্যাথ দাগাবেন তখন ওই খাতাটা কিন্তু বিবিএ সেকশনে চলে যাবে, তখন কিন্তু আপনাকে আর এলএলবিতে আপনাকে মানে বলা যায় তারা নিবেই না। এলএলবিতে নিবেই তখনই যখন আপনি শুধুমাত্র ইংলিশে অ্যান্সার করবেন, কারণ আপনার খাতাটা তখন বিবিএ সেকশনে চলে যাবে। এলএলবি সেকশনে যারা চেক করবে তখন তারা আর আপনার খাতাটা চেক করবে না। দেখছে যে আপনি ম্যাথ অ্যান্সার করছেন, আপনার খাতাটা বিবিএ সেকশনে পাঠিয়ে দিবে, ঠিক আছে। এরকম না যে তারা পরে চেক করে দেখবে যে আপনার ফার্স্ট চয়েস এলএলবি ছিল, ঠিক আছে, পরে তারা আবার এলএলবিতে পাঠাবে না, এরকম না। বিবিএতে যখন একবার চলে গেছে শেষ, তো বলা যায় আপনার খাতাটা তখন বিবিএর জন্য চেক করা হবে, তো বিবিএ তখন সেকেন্ড চয়েস হিসেবে দেখা হবে। আর এলএলবি তো বাদই, বিবিএ তখন আসবে না কিনা এটাও কোনো প্যারা না, কারণ যেহেতু সেকেন্ড চয়েসে। সিএসসি নিয়ে কিছু বলেন। সিএসসি নিয়ে যে আমি বললামই তো 70 to 80% মার্কস, ঠিক আছে। 70 to 80 মার্কস মানে ইন টোটাল কত? ইন টোটাল হলে 100 না, ওই তো তাহলে 70 থেকে 80-র মধ্যে পেতে হবে। কোয়েশ্চেন যদি হার্ড হয় তাহলে এটা ঠিক আছে, স্ট্যান্ডার্ড হলেও ঠিক আছে, বাট ইজি হলে কিন্তু আবার 80 থেকে 90-এর মধ্যে, বাট ইজি হওয়ার চান্সেস কম এবার। ওকে। কি টাইপ এসে লাগবে ফেসবুক পেজে দেখবেন, ফটোসের একটা অপশন আছে, ওখানে দেখবেন যে ইস্ট ওয়েস্টের 10টা প্যারাগ্রাফের সাজেশন দেওয়া আছে, 10টা পড়ে নেন, সিমিলার টপিক পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভাইভাতে রিজেকশন রেট, আর রিজেকশন রেট বলতে গেলে 40%, 60% স্টুডেন্ট তারা নিয়ে নেয়, ঠিক আছে। কারণ বলা যায় যে ভাইভাতে মেইনলি যারা নার্ভাস থাকে তাদেরকে খুব বেশি একটা কোয়েশ্চেনও করে না। আপনি ঢুকতেছেন, আপনি নার্ভাস, আপনার পা কাঁপতেছে, আপনাকে 2টা কোয়েশ্চেন করবে, আপনি পারেন না পারেন, আপনার ভাইবা উবার, কারণ তারা আগে থেকেই জানে আপনাকে নিবেন, আপনি পারেন আর না পারেন, বুঝতেছেন। আর আপনি কনফিডেন্টলি গেছেন, আপনি কনফিডেন্টলি বলছেন যে স্যার আমি এটা পারি না, তাও আপনার চান্স হবে, জানেন, কারণ আপনি কনফিডেন্টলি বলছেন, ঠিক আছে। ভয়ে থাকা যাবে না, আপনি কনফিডেন্টলি বলছেন যে স্যার আমি এটা পারি না, স্যার আই এম সরি, আই ক্যানট টেল দিস, অথবা স্যার আই এম সরি, আই ডোন্ট নো অ্যাবাউট দিস, ফাইন। আপনি কনফিডেন্টলি বলছেন, আপনার চান্স তাও হবে, ঠিক আছে। এইটা একটু মাথায় রাখেন, কনফিডেন্টলি কিন্তু বলতে হবে। যদি আপনি না পারেন, আর যদি পারেন তো অবভিয়াসলি আপনি বলবেন।
এলএলবিতে মিনিমাম কত মার্কস পেলে চান্স পাবো? এলএলবিতে আমি বলে দিছিলাম প্রবাবলি 45, না আচ্ছা চান্স পাওয়ার অ্যাকচুয়ালি সেফ তো আমি বলছিলাম 45 প্লাস, অ্যাকচুয়ালি 40 to 45 পেতে হবে, 40 to 45। ওকে, অ্যাডমিট কার্ডের সাথে কী নেওয়া লাগবে? আচ্ছা অ্যাডমিট কার্ডের সাথে হচ্ছে যে মেইনলি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড লাগবে না, তাও নিয়ে রেখেন যদি অ্যাডমিট কার্ডটা স্ট্যাপল করা থাকে, অ্যাডমিট কার্ড, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড আর এসএসসিটাও নিয়ে রেখেন জাস্ট ইন কেস। এসএসসি রেজিস্ট্রেশন, এইচএসসিটা লাগে না তো আপনি নিয়ে রেখেন, সাথে থাকলে তো ভালো। এসএসসি আর এইচএসসি দুইটারই রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড লাগবে না। অ্যাডমিট কার্ড যদি স্ট্যাপল করা থাকে দ্যাটস ফাইন, স্ট্যাপল করা থাকুক। ওকে, অ্যাডমিট কার্ড কি সাথে নেওয়া লাগবে? অবশ্যই নেওয়া লাগবে। আচ্ছা তো দেখলামই ভোকাবুলারি কেমন আসবে ইংলিশে? ভোকাবুলারি অ্যাকচুয়ালি ব্যাপারটা হইতেছে ইটস লাইক ভোকাবুলারি পারা, ইটস লাইক যে আপনার কীভাবে বলি, 1 বলে 6 রান করা, 1 বলে 6 রান লাগতেছে, এখন আপনার একটা ছক্কা মারাই লাগবে, আর আপনি ছক্কা মারতে পারছেন, আপনি ভোকাবুলারিতে পারছেন, এরকম আর কি। ভোকাবুলারিটা অ্যাকচুয়ালি এরকম যে তারা কই থেকে ভোকাবুলারি দিবেন আপনি নিজেও জানবেন না, আপনাকে এমন একটা ওয়ার্ড দিবে আপনি জীবনও চোখেও দেখেন না, এরকম একটা ওয়ার্ড দিবে ভোকাবুলারি। ভোকাবুলারিটা অ্যাকচুয়ালি অনেক আগে থেকে পড়তে হয়, 1 মাস 2 মাসের প্রোগ্রেশন নিয়ে পড়তে হয়, অনেক আগে থেকে আপনার রেগুলারলি পড়তে হয় ভোকাবুলারি, তবেই আপনার ভোকাবুলারি কমন পাওয়ার চান্সেস থাকে, আদারওয়াইজ নো। বাট তাও আপনি যাওয়ার আগে কিছু জেনারেল কিছু ভোকাবুলারি আছে ওগুলো জাস্ট গুগল ট্রান্সলেট করে দেখে যেতে পারেন, ইউজ গুগল ট্রান্সলেটর অ্যাজ মাচ অ্যাজ পসিবল আর কি। আর হচ্ছে যে what you can do is mainly ChatGPT দিয়ে ট্রান্সলেট করাইলেন, আই মিন জেনারেট করালেন, জেনারেট করে তাকে বললেন যে কিছু ভোকাবুলারি দেওয়ার জন্য, তো অবভিয়াসলি সে আপনাকে অনেকগুলো ভোকাবুলারি দেবে, ওগুলো আপনি জাস্ট রিডিং পড়ে গেলেন, দ্যাটস ফাইন। আবার ভোকাবুলারি একটা জিনিসও ভালো, সেটা হইতেছে যে আপনার স্পেলিংটাও ভালো হবে, আপনি চোখে যে কঠিন ওয়ার্ডগুলো এগুলো আপনার চোখের সামনে আসতেছে। আরেকটা হলো সেটা হলো যে আপনার ভোকাবুলারিগুলো আপনি চাইলে আপনার প্যারাগ্রাফে আপনি ইউজ করতে পারবেন, যার ফলে কিন্তু আপনি বোনাস মার্কিংও পেতে পারেন। সো ইয়া, কয়েকটা এসে সাজেস্ট করেন। এসে তো অলরেডি পেজে দেওয়া আছে, সো এখন তো পিডিএফে তো দেওয়া নাই, এখানে তো দেওয়া নাই, আপনার স্লাইডে তো দেওয়া নাই, বাট ইসে দেওয়া আছে, পেজে দেওয়া আছে, ইউ ক্যান সি ইট ইন দ্য পেজ। ওকে, পেজে স্যাম্পলগুলা কি ট্রেপ ফাইলে দেওয়া? না, ড্রাইভ ফাইলে দেওয়া না তো, লিটারালি একটা ছবি, ফটোজ সেকশনে যাবেন, ওখানে দেখবেন, ঠিক আছে? ফটোজ সেকশনে 10টা প্যারাগ্রাফ দেওয়া আছে, ওগুলা মোটামুটি বলা যায় পড়ে নিলে সিমিলার টপিক এসে পড়বে। ফার্মেসি আর জেনেটিক্সের এক্সাম কি আলাদা রুমে হয়? প্রবাবলি হ্যাঁ, আলাদা রুমে। সিএসসিতে না, সিএসসি তো কোনো ভাইবা নাই। আমার ফার্স্ট চয়েস এলবি, সেকেন্ড বিবিএ, তাহলে কি ম্যাথ দেখালে প্রবলেম হবে? ওই যে বললাম যে ফার্স্ট চয়েস যদি এলএলবি থাকে, আপনার যদি ম্যাথ দাগেন আপনার খাতা আর চেক করবে না, আপনার খাতা বিবিএ সেকশনে চলে যাবে, ঠিক আছে? সো অবভিয়াসলি এটা একটু খেয়াল করতে হবে, আপনার যদি এলএলবি হয় আপনি ম্যাথ দাগাইতে পারবেন না, বিবিএ যদি ফার্স্ট চয়েস হয় তবেই আপনি ম্যাথ দাগাইতে পারবেন। ওকে, ওয়েবসাইট চেক করে স্টাডি গাইড রিকোয়ারমেন্ট এনশিওর করা যাবে? হ্যাঁ যাবে, অবভিয়াসলি, হোয়াই নট। জিবিতে কত মার্কস পেলে চান্স হবে? সব সেশনে অ্যাটলিস্ট 70 to 80% মার্কস পেতে হবে। আবার রিটেন পার্টিকে 1 প্যারা লিখবেন, 1 প্যারা লিখবেন। ওকে, ম্যাথস কেমন টাইপের বেশি আসবে? ম্যাথসের অ্যাকচুয়ালি জেনারেল ম্যাথের টিচারই ভালো বলতে পারবে, আমি তো কিউইটির ইংলিশ টিচার, বাট যতটুকু আমার জানা সেটা হলো যে ম্যাথস জেনারেলি যে জেনারেল টপিকগুলো আছে, অ্যালগরিদম, তারপর হচ্ছে যে আপনার আলজেব্রা, ঠিক আছে, এইজ, তারপর হচ্ছে যে আপনার থেকে আসে অ্যাভারেজ, নাম্বারস, ডেসিমাল, টাইম অ্যান্ড কী বলে ওটা, টাইম অ্যান্ড স্পিড থেকে আসতে পারে, তারপর হচ্ছে যে আপনার জিওমেট্রিক থেকেও আসতে পারে। অলরাইট, হায়ার ম্যাথ থেকে কিছু আসবে না, জেনারেল ম্যাথ থেকে আসবে, এটা আপনি ইনশিওর। হায়ার ম্যাথেরটা তো আমি ইসলাম বলতে পারবো না, বাট জেনারেল ম্যাথেই এটাই আর কি।
ওকে, এটা কি সেন্ট্রাল এসি? আই মিন ওয়ার্ম ক্লোথস হ্যাঁ পরে যাওয়া বেটার, কজ হ্যাঁ যেহেতু সেন্ট্রাল এসি, সো ওয়ার্ম ক্লোথস পরে যাওয়া বেটার। ক্লাসে অবভিয়াসলি এসি থাকবে। কয়টা এসে আসতে পারে ভোকাবুলারি? ভোকাবুলারি বলা যায় খুব বেশি একটা আসবে না, 3 থেকে 4টা আসবে, আর রিডিং কম্প্রিহেনশনে 2 থেকে 3টা আসবে। বলা যায় টোটাল 5টার মতন ভোকাবুলারি আসবে। আর ভোকাবুলারি সাজেশন দেওয়ার মতন কিছু নাই অ্যাকচুয়ালি। ভোকাবুলারি বলতে গেলে অনেক অনেক অ্যাকচুয়ালি, ঠিক আছে। আই উইশ আমি দিতে পারতাম যদি ক্লাসে, বাট কথা হইলো যে অনেক এগুলো অ্যাকচুয়ালি মেইনলি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি চ্যাট জিপিটির দিকে করেন, যে যেটা করতে পারেন সেটা হলো যে give me some multiple choice questions for upcoming Eastern University admission exams from vocabulary section। তাহলে দেখবেন যে ও আপনাকে অনেকগুলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দিবে। এভাবে আপনি তাহলে জেনারেট করেন কোয়েশ্চেনগুলো, ঠিক আছে। এইগুলাই হয় মেইনলি, এভাবে মেইনলি প্রিপারেশনটা নেওয়া হয় আর কি বেসিক্যালি, ঠিক আছে। ওকে গাইজ, ফার্স্ট অফ অল ইস্ট ওয়েস্টে যে এসএসজি সাজেশনটা আছে 10টা, ওই 10টা সাজেশনটা এখন স্ক্রিনে দেখানো হবে। তোমাদের কিন্তু সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে, ঠিক আছে। প্রবাবলি 1 মিনিটের মতন থাকবে, তোমরা সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নাও যাতে তোমরা সাজেশনটা পেয়ে যাও, ঠিক আছে। অলরাইট, আচ্ছা প্যারাগ্রাফ সাবমিট করতেছে, ঠিক আছে। ততক্ষণ আমি সবার কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিই। সেটা হলো যে vocabulary তো বললাম, অ্যাট দ্য ফটো অফ দ্য গিমি সেশন টু গুগল জেমিনি। হ্যাঁ হ্যাঁ ফটো অ্যাড করতেছে, ঠিক আছে, সমস্যা নাই। এসে রিটার্ন ভালো না করলে কি চান্স? হ্যাঁ, এসে রিটার্ন ভালো না করলে চান্সে এফেক্ট পড়বে, কারণ আপনার যদি রিটেন যদি 4-এর কম আসে আপনার এমসিকিউ পার্ট চেক করা হবে না। সো এটা একটু আপনার খেয়াল রাখতে হবে। ভাইয়া বিবিএ এক্সাম 2:30 পর কি কালকে রেজাল্ট পাওয়া যাবে? রেজাল্ট বিবিএ এক্সাম আপনার কালকে রাতেই পেয়ে যাবেন, ঠিক আছে। কালকে রাতে বলতে গেলে কালকে রাইটিং পার্টটা আপনার চেক করা হবে, তারপর আপনাকে ভাইবার জন্য ডাকা হবে আর কি। সো বিবিএ, ফার্মেসি, ল এগুলো আপনি কালকে রাতেই পেয়ে যাবেন। এক্সাম যেদিন দিবেন ওই দিনের রাতেই পেয়ে যাবেন, ঠিক আছে। এলএলবি ওয়েটিং লিস্টে কেমন? তেমন একটা ডাকে না, আশা রেখে লাভ নেই। এক্সামের আগের দিন এখন কোন ইংলিশগুলো ভালো মতো পড়বো? রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, বেসিক সেন্টেন্স স্ট্রাকচার, অনেক টপিক আছে অ্যাকচুয়ালি, বাট মেনলি যেটা করতে পারেন সেটা হলো রাইট ফর্ম অফ ভার্ব আর সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের উপর পড়ে যেতে পারেন, বাট দ্যাটস নট হেল্পফুল। আপনি যেটা করতে পারেন সেটা হলো যে ওভারঅল যত ইংলিশ গ্রামার আছে ওই প্রত্যেকটা ওভারঅল ইংলিশ গ্রামার উপর প্র্যাকটিস করতে পারেন মেনলি, উইচ ইজ দ্য মেইন থিং। ওকে, প্যারাগ্রাফ স্ট্যান্ডার্ড করে লিখতে কি করা যায়? ইন্ট্রোডাকশন, কনক্লুশন সব কিছু একসাথে লিখবেন, এক্সাম্পল অ্যাড করবেন, ট্রানজিশনাল ওয়ার্ডস অ্যাড করবেন, নিজের ইনফরমেশন অ্যাড করবেন, ঠিক আছে। একটু সিম্পল রাখা ট্রাই করবেন, কমপ্লেক্স রাখেন না যাতে টিচার পড়তেই না পারে, ঠিক আছে। এতই কমপ্লেক্স করে না যাতে টিচার পড়তে না পারে, টিচার যাতে ইজিলি পড়তে যাতে কমফোর্টেবল ফিল করে ওরকমভাবে লিখেন, ঠিক আছে। এই আর কি। এখানে তো আমরা দেখতেই পাচ্ছি কিছু ইনফরমেশন আছে। ক্যালকুলেটর ইজ অ্যালাউড, নো নেগেটিভ মার্কিং, ঠিক আছে। 150 নাকি 100? কিন্তু 100 হবে। আর কোয়েশ্চেন পেপার ইংলিশে হবে, ভাইবা আফটার রিটেন টেস্ট অনলি ফর ফার্মেসি, বিবিএ অ্যান্ড এলএলবি, ঠিক আছে। অলরাইট গাইজ, সাজেশন দিতেছে তো তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ওকে গাইজ, তোমরা তাহলে এখন স্ক্রিনশট নিতে থাকো যেহেতু তোমাদের সাজেশনটা দেওয়া হয়েছে। ওকে,
দেন আবার কিছুক্ষণ পরে আবার ফটোটা রিমুভ করে দেওয়া হবে, সো তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও। তো যেমন স্প্রিং 26-এর জন্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে অ্যাসোসিয়েশনগুলো এবার দেওয়া হয়েছে, ফার্স্টেরটাই মেনলি দেওয়া হয়েছে যে আপনার ইসের আর্থকোয়েক vulnerability ইন বাংলাদেশ, এটা হইতেছে ফার্স্টেরটা। আর এরপরে হইতেছে 2 নম্বরে যেটা, সেটা হইতেছে, আচ্ছা প্রথমত ফার্স্টেরটা একটু বলি, আর্থকোয়েকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে খুবই ইম্পর্ট্যান্ট, যেহেতু এটা রিসেন্ট টপিক, রিসেন্ট ইস্যু, তো এটা একটু খেয়াল করতে হবে আমাদের, যাতে এটা কি বলে এসে পড়ে। আর সেকেন্ডলি হচ্ছে যে মেনলি বাংলাদেশ 2.0 ইকোনমিক চ্যালেঞ্জ অ্যান্ড ডাইভার্সিফিকেশন, এটা হইতেছে, আচ্ছা আমি একটু ইগুলো বলে দিই। আর্থকোয়েকের যে ব্যাপারটা সেটা হলো যে রিসেন্ট যে আর্থকোয়েক হয়েছে এগুলোর উপর মেনলি আপনি লিখবেন, ঠিক আছে। আর অবভিয়াসলি আর্থকোয়েকের কিছু যে আমাদের অ্যালার্টগুলো আছে, আর্থকোয়েকের টাইমে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, এগুলো আপনি অ্যাড করতে পারেন। এগুলো হলো মানে বেস্ট এক্সাম্পলস, ঠিক আছে। রিসেন্ট যে ঘটনাগুলো হইলো, রিসেন্ট যে আর্থকুয়েকগুলো হইলো, এগুলো রিসেন্ট ভালো এক্সাম্পল, এগুলো এক্সাম্পল হিসেবে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। সেকেন্ডলি আমরা যদি দেখি, তারপর হইলো যে চলে গেছে, আচ্ছা অলরাইট। সেকেন্ডলি হইল যে মেনলি বাংলাদেশ 2.0 ইকোনমিক চ্যালেঞ্জ অ্যান্ড ডাইভার্সিফিকেশন, এটা হইতেছে যে মেনলি বাংলাদেশে যে ইকোনমিক চ্যালেঞ্জগুলো আসে, যে বাংলাদেশে যে প্রবলেমগুলো হয় যে ইকোনমিকের ক্ষেত্রে মেনলি, এই চ্যালেঞ্জগুলোকে কীভাবে আমরা দূর করতে পারবো, তো এই প্রবলেমের যে সলিউশনগুলো এগুলো আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এগুলো একটু মেনলি ইম্পর্টেন্টলি লিখতে হবে, অলরাইট। এরপরেই হলো যে ইকোনমিক চ্যালেঞ্জের পর কোনটা, এরপর হলো রাইজিং হিট ওয়েভস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, এটাও খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের হিট ওয়েভস অনেক রাইজ হতেছে আর সাথে সাথে ক্লাইমেট চেঞ্জ হতেছে, তো এগুলোর ব্যাপারে আপনি লিখতে পারেন। এই যে আর্টিকেলগুলো, এগুলো আপনি মেইনলি চ্যাটজিপিটি থেকে জেনারেট করে আর্টিকেলগুলো লিখতে পারেন, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে যে আর্টিকেলগুলো লিখে দেন নর্মালি জাস্ট ইউ ক্যান অ্যাড এক্সাম্পলস, যে গাছ কাটা হইতেছে যার ফলে এরকম প্রবলেমগুলো হচ্ছে, তারপর আপনি আবার সলিউশন দেবেন যে বেশি বেশি গাছ লাগানো উচিত, ঠিক আছে। আর কি বলা যায়, যে ইলেকট্রিক ভেহিকেল ইউজ করা উচিত, এইরকম আর কি, ব্লা ব্লা, এটা আর কি 3 নাম্বার। তারপর হলো রাইজিং ইনফ্লুয়েন্স অফ সোশ্যাল মিডিয়া অন ইয়ুথ, মানে আমাদের ইয়ুথের ক্ষেত্রে যে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যে ইনফ্লুয়েন্সটা বৃদ্ধি পাচ্ছে, এগুলা কতটুকু বলা যায়, উই ক্যান সে কতটুকু ইম্পর্টেন্ট। সো সোশ্যাল মিডিয়ার উপর আমরা কতটুকু নির্ভরশীল হইতেছি, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া থেকে কতটুকু হেল্প নিতেছি, সোশ্যাল মিডিয়া থেকে আমরা কীরকম কি বেনিফিট পাচ্ছি, কি কি আউটকাম পাচ্ছি, আবার দেখা যায় যে কী কী নেগেটিভ ইম্প্যাক্ট হইতেছে, তো সবগুলো আপনি অ্যাড করতে পারেন অ্যাজ এক্সাম্পল। তো এগুলোই আর কি মেনলি। তারপর হলো গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিল গ্যাপ ইন বাংলাদেশ, আমরা অবভিয়াসলি আমরা দেখতে পারতেছি সব জায়গায় আনএমপ্লয়মেন্ট দিয়ে ভরা বাংলাদেশে, আর স্কিল গ্যাপ, অবভিয়াসলি স্কিলের অনেক ইস্যু আছে, তো এই জিনিসগুলো একটু আমাদের স্কিল ইস্যুগুলো আমাদের পয়েন্ট আউট করতে হবে, ঠিক আছে। আর হইতেছে আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি মার্কেট লেভেলে যে কম্পিটিশনটা খুবই বেশি, ঠিক আছে। জব সেক্টরে আমার দেখা যায় যে জব ক্যান্ডিডেট বেশি, বাট জব সেক্টরগুলো কম, যার ফলে অনেক বেশি কম্পিটিশন হচ্ছে, তো এই জিনিসগুলো একটু তুলে ধরতে হবে। ফিউচার অফ ইলেকট্রিক ভেহিকেলস, এই ক্ষেত্রে আমার বলা যায় যে এনভায়রনমেন্টের ক্ষেত্রেটা আসতেছে, এখানে কিন্তু আবার রিক্সা টেসলার কথা বললেন নাই, কিন্তু আপনারা কিন্তু আবার রিক্সা টেসলার কথা ভাববেন না যে ফিউচার অফ ইলেকট্রিক ভেহিকেল, এই যে রিক্সা ফিউচার এরকম না। ইটস লাইক যে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকেলটা কবে আসবে, লাইক এই যে আমাদের ফুয়েল ইউজ করে যে ভেহিকেলগুলো ইউজ হচ্ছে, অবভিয়াসলি এয়ার পলিউশন হচ্ছে, রাইট। তো we can use electric vehicles instead of these fuel vehicles, তো যেগুলো তেলে চলতেছে, যেগুলো পেট্রোলে চলতেছে, অবভিয়াসলি অনেক পলিউশন হইতেছে। ইলেকট্রিক ভেহিকেল যদি আমরা ইউজ করি, যেটা কিনা মেইনলি আমরা বলা যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সো এগুলো আর কি আমরা ইউজ করতে পারি, তো এগুলো ব্যাপারে লিখলেন, ঠিক আছে। 7 নাম্বার গ্লোবালাইজেশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ লোকাল কালচার, আপনার পুরো গ্লোবালে যত কান্ট্রি আছে সবার সাথে যে কানেকশনটা, এটা মেইনলি গ্লোবালাইজেশন, আর হইতেছে যে প্রিজার্ভেশন অফ লোকাল কালচার। ধরেন আপনি একটা কান্ট্রিতে গেছেন,
এখন একটা কান্ট্রিতে যাওয়ার পরে আপনার যে নিজের যে কালচারটা, ওই কালচারটা আপনি তাদের কাছে অথবা আপনি নিজের কাছে আপনি তুলে ধরতেছেন। ফর এক্সাম্পল ইউকেতে দেখবেন, ইংল্যান্ডে দেখবেন, লন্ডনে একটা এরিয়া আছে যেটার নাম হলো বাংলা টাউন, যেখানে কিনা মেনলি বাংলাদেশের যত রেস্টুরেন্ট আছে, যত বাঙালি পিপল আছে, সবাই ওখানে বসবাস করে একসাথে। পুরো বলা যায় মানে ওখানে ঢুকলেই মনে হয় যে আমি বাংলাদেশে আছি। কেন? কারণ তারা ওইখানে যে জিনিসটা করছে, তারা ওইখানে তাদের যে কালচারটা ওখানে প্রিজার্ভ করে রাখছে। তো এই কালচারটা যেটা মেনলি করছে, তারা এই কালচারটা ওখানে তারা ধরে রাখছে। এটাই মেনলি আর কি ব্যাপারটা। যে ধরেন আবার হলো যে চায়না টাউন আছে, নিউ ইয়র্কে আবার আলাদা পর্তুগাল আছে, ঠিক আছে? সো মেইনলি ব্যাপারটা আর কি এরকমই যে আপনি এক দেশ থেকে আরেক দেশে যেতেছেন, আপনার নিজের যে কালচারটা, আপনি এই কালচারটা অন্য একটা দেশে আপনি তুলে ধরতেছেন, যেটাই কিনা মেইনলি হলো প্রিজার্ভেশন অফ কালচার। ওকে, প্রিজার্ভেশন অফ ইয়ার ওন কালচার, ওন লোকাল কালচার। ওকে, আচ্ছা, তারপরে হলো যে মেইনলি চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস অফ এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ। মানে আপনি অবভিয়াসলি একটা বিজনেস তৈরি করলেন, ঠিক আছে, বিজনেস দাঁড় করাইলেন। তো যার ফলে যে জিনিসটা হয় যে আপনার বিজনেস দাঁড় করার ফলে আপনার কিন্তু কিছু কিছু চ্যালেঞ্জেস আসে, যে দেখা যায় যে আমার পুঁজি টাকা থাকে না, ঠিক আছে, অনেক টাকাগুলো খরচ হয়ে যায়, সেল হয় না। তো তখন সলিউশনগুলো কি? মার্কেটিং করতে হবে, অ্যাডভার্টাইজ করতে হবে বেশি বেশি, ঠিক আছে। আর হচ্ছে যে কিছু কিছু স্কিলস আছে, এই স্কিলসগুলো অ্যাপ্লাই করতে হবে, যার ফলে আমার এই যে এন্টারপ্রেনারশিপের যে চ্যালেঞ্জগুলো, এগুলো আমি দূর করতে পারি। সো এগুলা মোটামুটি আর্টিকেল যদি পড়েন ChatGPT থেকে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তাকে বলবেন এগুলোর উপর ইনফরমেশন আপনি দিতে, আপনি ইনফরমেশনগুলো রিডিং করে যাবেন। দেন লাস্টলি যেটা আছে, লাস্টলি হচ্ছে যে কোনটা, আচ্ছা, লাস্টলি হলো দ্য ভ্যালু অফ ভলান্টারিজম অ্যান্ড কমিউনিটি সার্ভিস। তো মেইনলি হচ্ছে যে আপনি একটা এরিয়াতে অথবা একটা দেশে যখন আপনি একটা এনজিও ক্রিয়েট করলেন, ঠিক আছে, অথবা একটা ওয়ার্ক ক্রিয়েট করলেন, বলা যায় একটা ওয়ার্ক স্টেশন ক্রিয়েট করলেন, তো ওই একটা অর্গানাইজেশন বা আপনার যে কমিউনিটি আছে, এটা আপনি কীভাবে কি চালাবেন। ফর এক্সাম্পল রেড ক্রিসেন্ট, ঠিক আছে, ওরা কি ব্লাড ডোনেট করে, অ্যান্ড ব্লাড ডোনেটটা কীভাবে করতেছে, বিভিন্ন মানুষদের কাছ থেকে ব্লাডটা নিতেছে। তো এই যে কার্যক্রমটা কীভাবে কি করতেছে, স্টেপসগুলা মানুষদের কাছ থেকে আমরা নিতেছি, নিয়ে আবার মানুষদেরকে আবার প্রোভাইড করতেছি। কারণ আপনি তো আবার নিজের টাকা দিয়ে তো তাদেরকে প্রোভাইড করতে পারবেন না, তাই না? তো অবভিয়াসলি আপনার একটু খেয়াল করতে হবে যে আপনার যে ভলান্টারিজমটা, এটা যাতে একটু আমার ঠিক মতো চলে। অলরাইট, তারপর লাস্টলি কোনটা, আমার বিশেষ লাস্টলি হলো দ্য টেকনিক্যাল এডুকেশন ইজ এ মডার্ন নেসেসিটি। অবভিয়াসলি আমাদের যে এডুকেশনের যে টেকনিক্যাল সেক্টরটা বলতে গেলে ইজ এ মডার্ন নেসেসিটি। মানে বলতে গেলে আমাদের যে এডুকেশনের যে টেকনিক্যাল ফ্যাক্টর, লাইক বলা যায় যে ইন টেকনোলজি উইথ এডুকেশন, আমরা সোশ্যাল মিডিয়া থেকে হেল্প পেতেছি। যেমন এই যে এই ক্যামেরার মাধ্যমে আপনি আমার ক্লাসটা করতেছেন, সো অবভিয়াসলি এটা খুবই দরকারি আমাদের জন্য। সো এটা আমরা কিভাবে কি প্রভাব পড়তেছে আমাদের উপর, ব্যাড ইম্প্যাক্ট আই ডোন্ট নো আছে কিনা। আই থিঙ্ক এখানে পজিটিভ ইম্প্যাক্টটা তুলে ধরলে বেটার, ঠিক আছে। ব্যাড ইম্প্যাক্টটা হলো যে এটাই আমরা সামনাসামনি করতে পারতেছি, ডিসকাশন করতে পারছি সামনাসামনি, হয়তো বা তাহলে আপনি আমাকে সামনাসামনি কোয়েশ্চেন করতে পারতেন ডিরেক্টলি, বাট ইটস নট লাইক দ্যাট। এটা তেমন একটা না। এখন তো কমেন্ট বক্স আছে, আমি কমেন্ট বক্স পড়ে আমি আপনাদেরকে অ্যান্সার করতে পারি, ঠিক আছে। সো অবভিয়াসলি এখন বলা যায় যে আমরা যদি মোটামুটি এই 10টা এসে যদি আমরা পড়ি, আমাদের মোটামুটি হয়ে যাবে। আমি বলবো না কমন পড়বে, বাট সিমিলার টপিক এসে পড়বে ইনশাল্লাহ। তো আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে। আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে নেন সাথে সাথে, যাতে আপনারা এসেগুলো নিয়ে রাখতে পারেন, যাতে আপনাদের এগুলো এক্সামের প্রিপারেশনের জন্য কাজে আসে, ঠিক আছে। তো সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন এসেগুলার, যাতে এগুলো আপনারা প্রিপারেশন ঠিকমতো নিতে পারেন। অলরাইট, সো আমরা এখন আবার ইসে ফিরে যাই। তো মেইনলি আমরা এখানে তো দেখলামই যে এটা তো আমরা তো দেখা হয়ে গেছে। রিমিডিয়াল ইংলিশ খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেটা হইতেছে যে রিমিডিয়াল ইংলিশ একটা নন ক্রেডিট কোর্স। এটা হইতেছে যে একটা, মানে ধরেন আপনার রাইটিং স্কিলটা খুবই খারাপ হয়েছে, ধরেন আপনি মানে 4-এর কম না, আপনি 5 পেলেন বা 6 পেলেন, এমসিকিউটা আপনার কোনো রকম করে হয়েছে যে আপনি কোনো রকম করে চান্স পেয়ে গেছেন। তো তখন তারা যেটা আপনাকে করবে, তখন তারা আপনাকে একটা কোর্স দিবে। কোর্সটা হলো যে ইংলিশ 099,
ঠিক আছে, এই কোর্সটা তারা আপনাকে দিবে, এই কোর্সটা আপনাকে কমপ্লিট করতে হবে। আর এটা হলো একটা নন ক্রেডিট কোর্স। এটা আপনার বলতে গেলে আপনার ইউনিভার্সিটি লাইফে যতগুলো আপনি কোর্স করবেন এগুলোর সাথে যুক্ত হবে না। মানে বলা যায় আপনাকে ওই যে ব্র্যাকেও যেমন হয় না, ব্র্যাকেও যেমন রেমিডিয়াল ইংলিশ আছে, একটা ঢুকতে হলে একটা কোর্স করতে হয়, ঠিক সেম ইস্টেস্ট এরকম ঢুকতে হলে আপনার একটা কোর্স করতে হবে। মানে যে 3টা কোর্স থাকবে ওই 3টা কোর্সের সাথে এটা থাকবে, ঠিক আছে। তো ইন টোটাল 4টা থাকবে। অলরাইট, সো এটার জন্য আপনার এক্সট্রা টাকাও পে করতে হবে। লাইক ইটস নট লাইক যে এই কোর্সটা আপনার ইউনিভার্সিটির টোটাল ফিটা আছে ওটার মধ্যে পড়ে না, এটার জন্য আলাদা ফি দিতে হবে। ওকে, সো তো ওইটা হলো ইস্ট ওয়েস্টের যে টোটাল ফিটা ওইটার মধ্যে পড়ে না, টোটাল কোর্সটার মধ্যে পড়ে না, এটার জন্য আলাদা ফি। আলাদা ফিটা হলো প্রবাবলি এখন 17,000। ওকে, আর হচ্ছে যে এটা তো বললামই যে কেন, যখন আপনার রাইটিং স্কিলসটা খুবই খারাপ হবে, রাইটিং স্কিলস যদি আন্ডার 5 আসে, ঠিক আছে, রাইটিং স্কিল যদি কি আসে আন্ডার 5 আসে, তবে হলো আপনার বলা যায় আন্ডার 5 অথবা 5-এর কাছাকাছি, তবে আপনার বলা যায় যে আপনার এটা আসার চান্সেস আছে। ওকে, আচ্ছা এখানে কিছু টপিক দেওয়া আছে, প্রবাবল টপিক, সেগুলো তো আপনারা জানেন নিজে ফিজিক্সের জন্য। ভেক্টর আছে, ডায়নামিক্স আছে, নিউটন মেকানিক্স, ওয়ার্ক, ঠিক আছে, স্ট্যাটিক এনার্জি, কারেক্ট ইলেকট্রিসিটি, মডার্ন ফিজিক্স, ফিজিক্যাল টপিক্স, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি ফিজিক্সের টিচারও বলতে পারবে, বাট আমি তাও ইম্পর্টেন্টগুলো দেখে দিই। ভেক্টর ইম্পর্টেন্ট, ডায়নামিক্স ইম্পর্টেন্ট, ঠিক আছে, নিউটন মেকানিক্স ইম্পর্টেন্ট, ওয়ার্ক এনার্জি ইম্পর্টেন্ট, থার্মোডাইনামিক্স ইম্পর্টেন্ট, এটা সবই তো ইম্পর্টেন্ট না, আছে এটা কোনটা, স্ট্যাটিক এনার্জি ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট মেনলি। এখানে সব, এখানে অ্যাকচুয়ালি মানে এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু আপনার এইচএসসি কিন্তু আপনার দেয় নাই, কিন্তু সবগুলো কিন্তু দেয় নাই, সবগুলো থেকে ইম্পর্টেন্ট যেগুলো ওগুলোই কিন্তু দিছে, ঠিক আছে। একটা মিনিট, আমি কি বলে এমবি কিনতেছি, তো এমবি কিনে দেন আমি চ্যাটটা পড়তেছি। তো এখানে মেনলি যতগুলো টপিক দেওয়া আছে সবগুলোই কিন্তু আপনার করতে হবে, কারণ সবগুলোই কিন্তু ইম্পর্টেন্টগুলোই কিন্তু তারা এই স্লাইডে দিচ্ছে। ওকে, তো ইম্পর্টেন্টগুলোই কিন্তু আপনাকে স্লাইডে দিয়ে দিচ্ছে, তো আপনার কিন্তু সবগুলোই পড়তে হবে। অলরাইট, ইটস নট লাইক যে আপনার আপনি কোনোটা বাদ দিতে পারবেন, কারণ এইচএসসিতে কিন্তু আরও বেশি ছিল। জেনারেল ম্যাথের জন্য এগুলা, জেনারেল ম্যাথের জন্য আমি তাও এখানে কিছু ইম্পর্টেন্ট দেখাই দিই। ডেসিমাল ইম্পর্টেন্ট, ইকুয়েশন ইম্পর্টেন্ট, নাম্বার সিরিজ ইম্পর্টেন্ট, নাম্বার ইম্পর্টেন্ট, অ্যাভারেজ ইম্পর্টেন্ট, ঠিক আছে, পার্সেন্টেজ ইম্পর্টেন্ট, রেশিও ইম্পর্টেন্ট, টাইম অ্যান্ড ডিস্টেন্স ইম্পর্টেন্ট। ওকে, সিম্বল ইন্টারেস্ট ইম্পর্টেন্ট, প্রফিট অ্যান্ড লস ইম্পর্টেন্ট, এরিয়া ইম্পর্টেন্ট, জিওমেট্রি ইম্পর্টেন্ট, আলজেব্রা ইম্পর্টেন্ট, ঠিক আছে, দ্যাটস ইট। এগুলো ইম্পর্টেন্ট টপিক মেনলি। আচ্ছা, এবার আমি একটু চেটে আসি, অনেকক্ষণ ধরে ইরফান, আচ্ছা লাইভ কি রেকর্ড থাকবে? হ্যাঁ রেকর্ড থাকবে। শর্ট এসে কি টাইটেল দিতে হবে? হ্যাঁ টাইটেল দিতে হবে, মাস্ট। ঠিক আছে ইরফান ভাই, এটা কি? হ্যাঁ এটাই আমি, ইরফান ভাই, ইয়েস। ওকে, এটাই আমি, ইরফান ভাইয়া। আচ্ছা এখন আমি চ্যাটে আসছি, আমার অনেকগুলো চ্যাট মিসিং হয়ে গেছে। লেট মি রিড আউট দ্য চ্যাটস ফর ইউ গাইস। এইচ তো আছে, এইচ আছে, ও আসতেও পারে, বাট সবগুলোই পড়তে হবে। ইটস নট লাইক দ্যাট। ইংলিশ গ্রামারে আসছি, কোনগুলো ইম্পর্টেন্ট? বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্টস অফ স্পিচ ইম্পর্টেন্ট, টেন্স ইম্পর্টেন্ট,
ঠিক আছে। টাইপস অফ সেন্টেন্সেস ইম্পর্টেন্ট, conditional sentence important, voice change obviously important, transformation not that much important, subject verb agreement important, right form of verb important, degree important, synonym antonym তো ইম্পর্টেন্টই আসবেই। এগুলা মেনলি ইম্পর্টেন্ট টপিক, সবগুলো মিলেই আসে, আমি তো বলতেছি না যে কোন এজ আসে না, সবগুলো মিলেই আসে, ঠিক আছে। বায়োলজি, এখানে বোটানি আর কি বলে জুলজি একসাথে মিলাই দিছে, ঠিক আছে। সেল ইন স্ট্রাকচার ইম্পর্টেন্ট, সেল ইন ডিস্ট্রিবিউশন, মাইক্রো অর্গানিজমও ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, এখানে সবগুলো আছে। যাই এখানে এরকম না যে আপনাকে আলাদা করে দিছে, কি বলে, এরকম না যে আপনাকে সবগুলো দিছে, আপনাকে আরও যত কমানো যায় সবগুলো কমানো দিছে আরও, ঠিক আছে। এইগুলো সবগুলো ইম্পর্টেন্ট। কত ওয়ার্ডের প্যারাগ্রাফ লিখবো, কতক্ষণ আগে, আচ্ছা বাইরে ভাই এতগুলো সবগুলো কোয়েশ্চেন একসাথে করছে। থ্যাংকস ইরফান ভাই, ইউ আর দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। শাফকত আরিফিন, ঠিক আছে। আর ইসমাম ফেরদৌস, ইয়েস আমি ইরফান ভাইয়া। আচ্ছা তারপর হলো কত ওয়ার্ডে প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফ লিখতে হবে 100 ওয়ার্ডসের, ঠিক আছে। তারপর হচ্ছে কতক্ষণ আগে রুমে যেতে রুম নাম্বার জানতে পারবো। রুম নাম্বার আপনি জানতে পারবেন, গেটের বাইরে আপনাদের দেওয়া থাকবে, পোস্টার দেওয়া থাকবে, ওখানে আপনাদের রোল অনুযায়ী রুম নাম্বার দেওয়া থাকবে। আর এটা না দেওয়া থাকলে ভিতরে সিকিউরিটি গার্ডস আছে, অ্যাডমিন আছে, এদেরকে আপনার রোলটা বলবেন, তারা আপনাকে রুম নাম্বার বলে দিবে, ঠিক আছে। রুমে যাওয়া যাবে কয়টা থেকে, এক্সামের ঠিক অ্যাটলিস্ট 30 মিনিটস আগে রুমের মধ্যে উপস্থিত থাকবেন, প্রেজেন্ট থাকবেন। বিবিএতে কি ওয়েটিং রাখে, রাখতেও পারে। রিঅ্যাকশনের রেশিও কেমন, ভাইভাতে 40% আউট হয়, বাট এক্সামে রিটেনে এবার বলা যায় 50% চান্স পাবে, 50% আউট হবে, তো 50% রেশিও আপনি ধরে রাখতে পারেন। শর্ট এসে কি টাইটেল দিতে হবে, ইয়েস টাইটেল দিতে হবে, মাস্ট, ঠিক আছে। টাইটেল না দিলে মার্কস ডিডাক্ট হবে। কোয়ালিটেটিভ এমআরএস সবগুলোই তো পড়তে হবে। কেমিস্ট্রি হলো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, পিরিয়ডিক এলিমেন্টস, কেমিক্যাল চেঞ্জ, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি, ইলেকট্রোকেমিস্ট্রি, ঠিক আছে। এই হলো টিউশন ফি, এগুলো তো আপনার ওয়েবসাইটে গেলেই পাবেন, ঠিক আছে। এখানে আর আমি আলাদা করে কিছু দেখালাম না, জাস্ট এটা দেখাই দিলাম। অ্যাডমিশন ফি হলো 25,000 টাকা, ঠিক আছে। আর স্কলারশিপ অ্যান্ড ওয়েবিয়ারের জন্য আমার আলাদা ভিডিও আছে, আমি যদি এখন ডিটেলসে আলোচনা করি অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে লাইভ, তো আমি আর আলাদা করে করলাম না। ফেসবুক পেজে দেখবেন যে স্কলারশিপের জন্য আলাদা ভিডিও করা আছে, রাইট। সো এগুলো আপনি জাস্ট দেখে নিলেই হবে ভিডিওতে, তো আমি জাস্ট লম্বা করলাম না, কারণ স্কলারশিপটা অনেক বড়। ওকে, আচ্ছা, সো মেইনলি বলা যায় আমাদের মোটামুটি জেনারেল ইনস্ট্রাকশনগুলো সবগুলোই আমরা একটু দেওয়া শেষ, ঠিক আছে। এবার একটু বলে দিই লাস্টভাবে কীভাবে কি আপনার প্রিপারেশন নেবেন। টাইটেলটা কীভাবে দিব, টাইটেল আপনাকে তারা দিয়ে দিবে, টাইটেল আপনাকে তারা বোর্ডে লিখে দিবে, আপনি খাতায় লিখবেন, দ্যাটস ইট। ওকে, প্যারাগ্রাফ লেখার জন্য একটাই পেজ দেওয়া হবে, এপিট আর ওপিট 2 পেজ পাবেন, একটা পাতা দেওয়া হবে, এপিট আর ওপিট 2 পেজ পাবেন। আচ্ছা এবার আসি লাস্ট মুহূর্তে যে জিনিসটা করবেন, সেটা হচ্ছে যে 10টা এসে দেওয়া হয়েছে, যে 10টা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, খালি এসে বলতেছি, এসে না প্যারাগ্রাফ, যে 10টা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে ওই প্যারাগ্রাফটাই আপনাদের প্র্যাকটিস করবেন বাসায়। পারলে 10টা লিখতে যদি পারেন লিখে ফেলেন, যদি নাও লিখতে পারেন ভাই 5টা লিখি 5টা পড়ি ফাইন, ভাই একটা লিখি 9টা পড়ি ফাইন, ভাই লিখবো না, আমার লেখা প্র্যাকটিস আছে। যদি লেখা প্র্যাকটিস থাকে, হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং যদি ভালো থাকে, তাহলে আপনি জাস্ট পড়ে যান, 10টা প্যারাগ্রাফ জাস্ট পড়ে যান, আর্টিকেল পড়ে যান, এগুলোর উপর ফাইন, ঠিক আছে। এবার হলো গ্রামারের উপর চ্যাটজিপিটিকে বলবেন যে গিভ মি টাফেস্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ফর আপকামিং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম ফ্রম ইংলিশ গ্রামার সেকশন। আপনাকে অনেকগুলো এমসিকিউ দিবে, সলভ করবেন, খালি সলভ করেই যাবেন, একটার পর একটা সেট দিতে থাকবে। অ্যান্ড হ্যাঁ, গিভ মি 50 টাফেস্ট দিবেন, ঠিক আছে, 50 অথবা 100টা হয়তো দিতে পারবে না, 50টাই হাইয়েস্ট দিতে পারে। 50 সলভ করলেন, আবার 50টা করবেন। ভোকাবুলারি লাগবে, ফ্রম ইংলিশ গ্রামার সেকশনের বদলে লিখবেন যে ফ্রম ভোকাবুলারি সেকশন, ঠিক আছে।
তাহলে কি আপনি ইজিলি তখন আপনি সলভ করতে থাকবেন সমানে। তো এইভাবেই সলভ করে যান। রাইটিং পার্টটা জাস্ট রিডিং পড়ে যান, বলবেন যে ওইটাও চ্যাটজিপিটিকে বলবেন যে এই টপিকের উপর আমাকে কি দাও, আমাকে বেশি বেশি ইনফরমেশন দাও অথবা আর্টিকেল দাও, গিভ মি আর্টিকেলস অন দিস টপিক, গিভ মি আর্টিকেলস অন দ্য ইম্পর্টেন্ট অফ মডার্ন এডুকেশন। তাহলে আপনাকে আর্টিকেল দিবে, এগুলো রিডিং পড়বেন আর হলো মেনলি এমসিকিউ প্র্যাকটিস করবেন। এখন জাস্ট প্র্যাকটিস করতে হবে আর প্যারাগ্রাফ রিডিং পড়তে হবে, দ্যাটস ইট। এটি হলো আপনার প্রিপারেশন। এসে কীভাবে লিখবো? প্যারা দেওয়া যাবে না, প্যারা দেওয়া যাবে না, একটা প্যারার মধ্যে লিখতে হবে। রাফ করার জন্য এক্সট্রা পেজ দেওয়া হবে না, রাফের জন্য এক্সট্রা পেজ দেওয়া হবে না, বাট আপনি কোয়েশ্চেনে রাফ করতে পারবেন, প্যারা নাই, ঠিক আছে? কোয়েশ্চেনে করতে পারবেন। এবার আসি আর কি, হ্যাঁ আবার হলো যে নার্ভাস হয়ে যান অনেকে। নার্ভাস হওয়া যাবে না একদমই, একটা হলো খুবই ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু এন্ড মোমেন্টে অনেকে হয় যে ভয় পেয়ে যায়। এখন ভয় পেলে কি আপনাকে এক্সাম কি ভালো হবে? ভালো তো হবে না, তাই তো? ভয় পেলে কি এক্সাম খারাপ হবে? হ্যাঁ খারাপ হবে, কারণ আপনার নার্ভাসনেস আছে, আপনি যেগুলো পড়ছিলেন, যেগুলো প্রিপারেশন নিয়েছিলেন সব আপনি ভুলে যাবেন। তাহলে এখন আপনি দেখতেছেন যে ভয় পাইতেছেন, নার্ভাস হইতেছেন, আপনার কিন্তু এক্সাম অলরেডি খারাপই হইতেছে। তাহলে যেহেতু ভাই আমার যদি এক্সাম খারাপই হয় তাহলে আমার ভয় পায় লাভ আছে? উল্টা তো আরও ক্ষতি হইতেছে। ভয় পাওয়া যাবে না, জাস্ট আমার একটাই মিশন থাকবে, আমি ভার্সিটিতে ঢুকছি, আমি অন্য কোথাও তাকাবো না যাতে আমার ভয় লাগে। আমি জাস্ট আমার মিশন নিয়ে আমি ঢুকছি, আমার চান্স পাইতে হবে। আমি জাস্ট একদম স্ট্রেট ফেস নিয়ে, কোল্ড ফেস নিয়ে, যেমনি কোল্ড শোল্ডার দেখানো যায় ফ্যাকাল্টিসদেরকে দেখাবেন, কোনো সমস্যা নাই। আপনি এক্সামের রুমে ঢুকছেন, আপনি টিচারের দিকেও তাকাবেন না, আপনি আপনাকে নিয়ে চিন্তা করবেন যে না আমার এক্সাম দেওয়া লাগবে, ঠিক আছে? টিচারের দিকেও তাকাবেন না যদি আপনার টিচারে দেখা ভয় লাগে, ঠিক আছে? আর যদি টিচার ফ্রেন্ডলি পড়ে যায় তাহলে তো আরও ভালো আপনার জন্য। টিচার যদি পড়ে, স্ট্রিক্ট পড়ে, টিচারের দিকে তাকানোর দরকার নেই, জাস্ট নিজেকে নিয়ে ভাববেন, নিজের মতন করে এক্সাম দিবেন, উইচ ইজ দ্য বেস্ট কমফোর্টেবল থিং এভার ফর ইউ। নিজের মতো করে ভাববেন, লম্বা লম্বা করে শ্বাস নেবেন, ঠিক আছে? আর অবভিয়াসলি নামাজ পড়তে হবে, ঠিক আছে? যার যে রিলিজিয়নে আছেন তার ওই রিলিজিয়নের প্রে করবেন, ঠিক আছে? নামাজ পড়ে দোয়া করতে হবে বেশি বেশি। আর অবভিয়াসলি আমি তো মুসলমান, সো অবভিয়াসলি আমি ওখানে গিয়ে অবভিয়াসলি আয়াতুল কুরসি পড়বো অবভিয়াসলি। আর হইতেছে আল্লাহর নাম নিতে হবে যাতে এক্সামটা ভালো করে হয়, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমরা মোটামুটি এন্ড মোমেন্টে এসে পড়ছি গাইস। আর বুঝতে পারতেছি না আর কোনো কোয়েশ্চেন আছে নাকি না। প্যারাগ্রাফগুলো কীভাবে দেবো চ্যাটজিপিটি যাতে প্রপারলি প্যারাগ্রাফে অ্যান্সার দেয়? আচ্ছা, আপনি বলবেন যে গিভ মি এ প্যারাগ্রাফ উইদিন 100 words উইথ এ প্রপার ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন, ঠিক আছে? আচ্ছা না, এইভাবে দিবেন, ভালো মতো শুনেন, ঠিক আছে? প্যারাগ্রাফ যে টাইটেল লিখবেন, লিখে আপনি তারপর বলবেন যে গিভ মি এ প্যারাগ্রাফ অন দিস টপিক, give me a paragraph on this topic within 100 words with a proper introduction, body, conclusion, transitional words and examples, ঠিক আছে? ভিডিও রেকর্ডেড থাকবে, প্যারা নাই, লাইভ যদি এন্ড হয়ে যায় আবার ব্যাকে নিয়ে আপনি দেখতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো যেটা বললাম লিখে দেন, দিয়ে দিবি ইনশাল্লাহ, ঠিক আছে? এই আর কি। সো ভালো মতো সবাই প্রিপারেশন নেন, যেটা আমি বললাম ওইভাবেই করেন, ঠিক আছে? একটুও ভয় পাওয়া যাবে না, নিজের উপর বিলিভ রাখতে হবে, ঠিক আছে? অ্যান্ড উই অল নো দ্যাট ভয়ের পরেই জয়, ঠিক আছে? বাট আমরা ভয় পাবোই না, ঠিক আছে? মনে সাহস রাখতে হবে, সাহসের পরে যাতে আমাদের কি জয়টা আসে, ভয়ের পরে জয় না, সাহসের পরে যাতে জয়টা আসে। সো অবভিয়াসলি ওইভাবে আমার প্রিপারেশনটা নিব। অ্যান্ড আরেকটা ব্যাপার সেটা হইতেছে যে কালকে এক্সাম শেষে আমি থাকবো, আমি হলাম লাইক স্টুডেন্টদের বলা যে ছোট একটা ইন্টারভিউ নিব, লাইক এক্সাম কেমন কি হয়েছে, তারপর হইতেছে যে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এক্সাম নিয়ে যে ভাই এটার এই অ্যান্সার কী হবে অ্যান্ড অল, ঠিক আছে? কনফিউশন যদি থাকে ইউ ক্যান আস্ক মি এনি টাইম, আইল বি দেয়ার, ওকে? জাস্ট ছোটো একটা ইন্টারভিউ সেশন হবে, ওটা আপনারা আসতে পারেন, লাইক আপনারা স্টেজ থেকে বের হলেই হয়তো বা আমাকে দেখতে পারেন, তো আমি ওখানে থাকবো, ঠিক আছে? এই আর কি। অলরাইট গাইস, দেখা হবে তাহলে কালকে যারা স্টেজে এক্সাম দিবেন।
Best of luck everyone for your preparation. See you in East West University. Allah Hafiz.